পাকিস্তানের মাটিতে গেম চেঞ্জার হতে পারেন নাহিদ রানা, দিতে চান নিজের সেরাটা। ভারত সফর দিয়ে আবারও ক্রিকেটে ফেরার অপেক্ষায় পেসার ইবাদত হোসেন চৌধুরী। সিলেট রকেট বেশ আত্মবিশ্বাসী। বিপিএল ক্রিকেট নিয়ে শঙ্কা, নির্দিষ্ট সময় পরবর্তী আসর আয়োজন করতে পারবেন তো কর্তারা। মুষে উঠছেন বঞ্চিত ক্রীড়া সংগঠকরা। সকল ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দেবার আলটিমেটাম দিল সংস্কারপন্থীরা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। পাকিস্তানের মাটিতে টাইগারদের গেম চেঞ্জার হতে পারে নাহিদ রানা। তরুণ পেসারের গতি আর বাউন্স বড় পার্থক্য গড়ে দিতে পারে। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন সুযোগ পেলে দলের জন্য সেরাটা দিতেই মুখিয়ে। নাহিদকে বিধ্বংসী রূপে দেখতে দলের সিনিয়ররাও চেষ্টার কমতি রাখছেন না। সাইফুল রূপকের রিপোর্ট। তো মজা থাকে, ধরেন যখন ছবি তুলতাম বলতো বন্ধু তুমি মাঝে দাঁড়াও না এক সাইডে দাঁড়াও। কেন এটা বলতো? আমি সবার চেয়ে লম্বা তাই। বন্ধু মহলে উচ্চতা লজ্জায় ফেলেছে, আবার সেটা ক্রিকেট মাঠে শক্তির জায়গাতেও রূপ নিয়েছে। বিধ্বংসী একটা স্পেল পাল্টে দিতে পারে টেস্ট ম্যাচের গতিপথ। টাইগার পেস অ্যাটাকে নয়া বারুদ। নাহিদ রানার উচ্চতা আর গতি চাপে ফেলতে পারে বাবর আজমদেরও। সপ্তাহ দুয়েক আগে চট্টগ্রামে 3 দিনের প্র্যাকটিস গেমে নাচিয়েই ছেড়েছিলেন ওপেনার বিজয়কে। একের পর এক শর্ট ডেলিভারি, এই টাইপের বোলিংয়ে ব্যাটাররা ঘাবড়ে যায় দ্রুতই। উচ্চতা 6 ফুট 2, বল রিলিজটাও হয় অন্যদের চেয়ে একটু উপর থেকে, যে কারণে গুড লেন্থের ডেলিভারিগুলো দারুণ ক্যারি করে। লাল বলে এমন শৈলী নামি দামি ব্যাটারদেরও কঠিন পরীক্ষায় ফেলার কথা। সবারই জানা রাওয়ালপিন্ডির পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়, পেসারদের জন্য থাকে না তেমন কোনো সুবিধা। অমন ফ্ল্যাট উইকেটের জন্য পার্থক্য গড়ে দিতে পারেন নাহিদ, সেই টোটকা মাঠেই দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। চট্টলায় দেখা গেছে নাহিদে মুগ্ধ, এবাদত বাউন্ডারি লাইনে এসে সাহস বাড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের মাঠে শর্ট লেগ আর লেগ স্লিপে ফিল্ডার রেখে গতি আর বাউন্সটা ঠিকঠাক দিতে পারলে নাহিদই হতে পারেন ক্যাপ্টেন শান্তর তুরুপের তাস। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই তাহলে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে টেস্ট অভিষেক হয় এই পেসারের। পয়লা ম্যাচে এই সামর্থ্যের জানান দেন, 2 ইনিংস মিলিয়ে 5 উইকেট তুলে নেন। তার গতি, এগ্রেশন, বাউন্স স্বপ্ন দেখায়। জাতীয় দলের হয়ে প্রথমবার বিদেশ সফর, যদিও তার জন্য বড় চ্যালেঞ্জ লম্বা স্পেল করাটা। ফিটনেস ঘাটতির কথা শোনা গেছে। 2 স্পেলের মাঝে শক্তি সঞ্চয়ে লম্বা ব্রেক নাকি নিতে চান এই পেসার। আবার অতিরিক্ত গতির কারণে মাঝে সাঝে লাইনও এলোমেলো হয়ে যায়। নিশ্চয়ই নাহিদকে স্মার্টলি ব্যবহার করবেন নাজমুল হোসেন শান্ত। আমি যেহেতু জোরে বল করে, দেখেন ব্যাটের কাঞ্চিতে লেগে অনেক সময় বাউন্ডারি 2-3টা বাউন্ডারি হয়ে যায়। সো রান এটা ধরেন এয়ারপোর্ট ডিমান্ড, সিচুয়েশনের উপর ডিমান্ড করে। বয়সটা কেবল 21, বছর 4 আগে শুরু করেন ক্রিকেট বলে খেলা। 2023-এর বিপিএল এ 150 কিলোমিটারে বল করেই আলোচনায় আসেন। এরপর বছর খানেকের মধ্যেই টেস্ট ক্যাপ মাথায় ওঠে। চাপাই নবাবগঞ্জের এই পেসার কি লম্বা রেসের ঘোড়া হতে পারবেন? যখন ক্রিকেট খেলা শেষ করবো তখন বাংলাদেশের মানুষ জানতে পারে যে নাহিদ রানা নামে একজন পেস বলার ছিল। 21 আগস্ট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। সাইফুল রূপক, 71। ভারত সফর দিয়ে আবারও ক্রিকেটে ফেরার অপেক্ষায় পেসার ইবাদত হোসেন চৌধুরী। টেস্ট সিরিজ দিয়ে প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী সিলেট রকেট। ইবাদত চান আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরতে। বোলিং এর সঙ্গে ব্যাটিংটাও শুরু করেছেন এই পেসার। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। কার সাথে দেখা করব কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, এটা আসলে সত্যি কথা মনে করতে চাই না। স্মৃতির সাদা কালো রেকর্ডে আটকে থাকা এমন দুঃসময়টাকে কেই বা মনে রাখতে চাইবে। ইবাদত সব পেছনে ফেলে অন্ধকার কাটিয়ে আলোর সন্ধানে। দীর্ঘ 1 বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, অস্ত্রোপচারের পর লম্বা সময়ের রিহ্যাব, হাঁটুর ইনজুরির সাথে যুদ্ধের একদমই শেষ ভাগে এখন সিলেট রকেট ইবাদত হোসেন। মাঝে 2-2টা স্বপ্নের বিশ্বকাপ আর 3 ফরম্যাটের 1 গাদা ম্যাচ হারিয়ে গেছে ইবাদতের ক্যারিয়ার থেকে।
তবে সেই শোককে শক্তিতে রূপ দিয়ে ইবাদত ফিরতে চান আরো ধারালো হয়ে। মুখ্য উদ্দেশ্য এটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে ওখান থেকে যাতে আরো বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি, যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে। সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন, যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করতে পারি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আগামী মাসেই ইবাদত ফিরতে চান ক্রিকেটে। বোলিং শুরু করেছেন প্রায় 1.5 মাস হলো, দিতে পারছেন নিজের সামর্থ্যের 70 থেকে 80%। শুরু করেছেন ব্যাটিংও। হাতে যতটুকু সময় আছে এর মাঝে টেস্টে ফেরার মতো চ্যালেঞ্জ নিতে কি ইবাদত প্রস্তুত আছে? আমার টার্গেট আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কিরকম হবে, কতটুকু পজিটিভ হবে। তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4 ডে ম্যাচ খেলার, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। ইবাদত কঠিন যুদ্ধ শেষে বিজয়ের মুকুট পরে নতুন শুরুর অপেক্ষাতে। এদিকে নতুন বাংলাদেশে বিসিবিতে নতুনের আহ্বান চলছে। প্রতিদিনই পরিবর্তনের দাবিতে আওয়াজ উঠছে হোম অফ ক্রিকেটে। অনেক ক্রিকেটাররাও সোচ্চার এই সময়ে। বাকিদের মতো কোনো দাবি কি আছে ইবাদতের? আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার কাছে তো কোনো নো কমপ্লেইন। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জসিম, ৭১। অনিশ্চয়তায় পড়েছে বিপিএল। রদবদলের সময় দিশেহারা দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটা। যদিও খালেদ মাহমুদ সুজনের দাবি নির্দিষ্ট সময়ে পর্দা উঠবে টুর্নামেন্টার, তবে চাইলেই কি সম্ভব হচ্ছে সেটা? বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আমি তো এই প্রশ্নগুলো আসলে অবান্তর মনে করি, কারণ আমি বলি বিপিএল এর মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে। ক্যালেন্ডারের পাতায় আর 4 মাস পরেই দেশের ক্রিকেটে বাজার কথা উৎসবের তানপুরা। কারণ এই সময় যে মাঠে গড়ায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলটা, সেই হিসেবে এখন থেকেই শুরু হওয়া উচিত সেই উৎসব সফলের দৌড়ঝাঁপ শুরু হলেও কারণটা ভিন্ন। ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এক পক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে রাজনৈতিক আদর্শের কারণে। দেশের প্রতিটি সেক্টরে রদবদলে তাই শঙ্কায় এবার বিদেশি তারকা খচিত দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অবশ্য শঙ্কার কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক এবং দেশের ঘরোয়া ক্রিকেটে কোচের ভূমিকা পালন করা খালেদ মাহমুদ সুজন। গেল বিপিএল এর রাজধানীর দল দুর্দান্ত ঢাকার কোচের ভূমিকায় ছিলেন তিনি। আমি তো এই প্রশ্নগুলো আসলে অবান্তর মনে করি, কারণ আমি বলি বিপিএল এর মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে। সব তো হবে। আজকে তো যার অফিসে সে ফিরে গেছে, চাকরি করছে, আমরা বাসে উঠছি, জায়গায় যাচ্ছি, সবই করতে। দেশের অবস্থা তখন স্বাভাবিক। তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে, প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে। দেশের যেটা ফুটবল হবে, হকি হবে, সব স্পোর্টস সব জায়গায় হবে। না হওয়ার তো কিছু না। আমরা তো পিছিয়ে যেতে চাই না। বিপিএল না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা সেট থাকবে, সবই থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না, সবই স্বাভাবিকভাবে চলবে। সুজনের কথা কিংবা যুক্তির সাথে একমত পোষণ না করে উপায় নাই। দেশের সব স্বাভাবিক, তবে বিপিএল কেন নয়? ক্রিকেট প্রেমী প্রতিটি বাঙালিও হয়তো চাইবেন এমনটাই ভাবতে, তবে ক্যামেরার লেন্সে আপনি ছবিটা যতটা পরিষ্কার দেখছেন, আদতে পরিষ্কার নয় ততটাও। দেশের এমন পরিস্থিতিতে আগামী বছরের সূচনা লগ্নে বিপিএল মাঠে নামানোটা হিমালয় পাড়ি দেওয়ার মতোই ভয়ঙ্কর ব্যাপার। এবার দেখা যাক কারণগুলো। এর সবই কিন্তু জোর গুঞ্জন। ভিন্নতা ঘটলে দেশের ক্রিকেটেরই ভালো। গেল আসরে অর্থাৎ বিপিএল 2024-এ অংশ নিয়েছিল দেশের 7 ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল 2025 সালে বাড়ানো হবে দলের সংখ্যাটা। তবে সংখ্যা বাড়ানো তো দূরের কথা, লিগে এবার আগের 7 দলের হদিস মিলবে কিনা এ নিয়েও রয়েছে যথেষ্ট শঙ্কা। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন। গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, বিপিএল এর সর্বোচ্চ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাশরাফির দল বনে যাওয়া সিলেট স্ট্রাইকার্স এর বিপিএল এ থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বন্দরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মালিকানাতেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু কি কারণে এত তাড়াহুড়া? এখানেই আসলে রাজনীতির খেলা। বিপিএল এ এসব দলের সাথে আছে রাজনৈতিক আদর্শের গভীর সম্পর্ক। আর দেশে যখন চলছে রাজনৈতিক পালাবদলের গল্প, তখন তো এসব জায়গাতেও ঘটবে রাজনীতির বড়সড় প্রতিফলন, যার ভুক্তভোগী হবে দেশের ক্রিকেট প্রেমী সাধারণ জনগণ। বিপিএল
বিপিএল কে সন্তানের মতো যত্ন করে এতদিন দেখভালের দায়িত্ব নিয়ে রেখেছিল বিসিবি। কোন দল খেলবে আর কোন দল খেলতে চায় না, কিংবা কোন দলের জায়গায় আনা হবে অন্য আরেকটি দল, বিপিএল এর সব বড় বড় সিদ্ধান্তে দেশের ক্রিকেট বোর্ডের সহায়তায় ছিল সব সময়। তবে প্রতিবারের মতো এবার আর হচ্ছে কই? বিপিএল এর মাথায় ছায়া হয়ে থাকা মানুষগুলোর ছায়াও যে এখন পড়ে না বিসিবির সবুজ আঙ্গিনায়। মজার ব্যাপার শুধু ফ্র্যাঞ্চাইজি দলগুলো নয়, বিপিএল নিয়ে বিপাকে আছে টুর্নামেন্টের আয়োজক কমিটিও। কমিটির প্রধান দুই নাম শেখ সোহেল আর ইসমাইল হায়দার মল্লিক। দেশে পরিবর্তনের হাওয়া আসার পরেই কোথায় যেন লাপাত্তা এই দুই বোর্ড ডিরেক্টর। যে টুর্নামেন্ট নিয়ে কথা হচ্ছে সেই টুর্নামেন্ট কমিটি তো এখন এক প্রকার বিলুপ্ত। এত নাইনাইয়ের মাঝেও যদি বিপিএল সময়ের মাঝে মাঠে গড়ায়, তবে সেটা ওই যে সিনেমায় যখন সালমান খানের ভক্তরা তার এন্ট্রিতে দাঁড়িয়ে সিনেমা হলে তাকে সম্মান জানায়, ঠিক সেভাবে সম্মান দিতে হবে বিপিএল এর আয়োজক কমিটিকে। অবশ্য এর মাঝেও খানিকটা উপায় আছে। এর মধ্যে যদি দ্রুততম সময়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি বানানো যায় এবং বিপিএল এর দলগুলোর মালিকানা পরিবর্তনের কাজ শুরু করা যায়, কিংবা আগের মালিকদেরই বিশ্বাস জাগিয়ে বিপিএল এ আবার ফেরত আনা যায়, তবে একটা সম্ভাবনা আছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? আদৌ কি সময়ের মাঝে শুরু হবে বিপিএল? প্রশ্নটা কোটি টাকার। রেদওয়ান শাওন, ৭১। বিসিবির সেকাল আর বিসিবির একাল, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। বেশিরভাগ কর্তা লাপাত্তা। বিসিবির প্রশাসনিক অচল অবস্থায় ভেঙে পড়েছে ক্রিকেটের স্বাভাবিক পথ চলা। কেন এই অচলাবস্থা? মাঠের খেলা, দর্শক টানবে তো আগের মতো? পুরো গল্প মাহাদি হাসানের কাছে। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই? আজ আর নেই কফি হাউসের সেই আড্ডাটা, আজ আর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইট সুরকিগুলোর দিকে তাকালে যেন এখন বেজে ওঠে মান্নাদের বিখ্যাত কফি হাউসের সেই গানটাই। কজন সাধারণ মানুষ বলতে পারবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিংবা তারও নিচে থাকা কর্তাদের নাম? যদিও বাকি ক্রিকেট দুনিয়ায় ক্রিকেট যারা চালায় তারা সেভাবে আসে না সামনে। সব ব্যতিক্রমের দেশের সিস্টেমে পুরোদস্তুর আড়ালে থাকবার কথা যাদের, তারাই অলিখিত নায়ক। চলনে বলনে গড়গড় করে কথা বলা, ক্ষেত্র বিশেষে ক্রিকেটারদের চাইতো বড় তারকা ক্যারেক্টার গুলো, যাদের ইশারা অর্ডার ছাড়া কার্যত বিসিবির একটা পাতাও নড়ে না। কে কোথায় এখন কেউ জানে না। পৃথিবীতে কোনো সিস্টেমই শতভাগ ভালো যেমন হতে পারে না, 100% খারাপও বোধহয় হয় না। এখনো কাগজে কলমে বিসিবি প্রধান থাকা বোর্ডের আমলে শুরুতে অর্জন যতটা ছিল, শেষের দিকে সমালোচনা বাড়াবাড়ি রকমের বাড়ছিল। সবচেয়ে বড় ক্ষতিটা বোধ হয় একচ্ছত্র আধিপত্যবাদের সিস্টেম, যার কারণে বড় বড় কর্তাদের অনুপস্থিতিতে শুরু হয়েছে এক ধরনের প্রশাসনিক প্রাতিষ্ঠানিক অচল অবস্থা। আগেও ক্ষমতার বদলে নেতৃত্বের বদল হওয়ার প্রক্রিয়ার সময় সামনে এসেছে, কিন্তু পুরো ক্রিকেট ব্যবস্থার থমকে যাওয়ার ঘটনা এভাবে কখনো ঘটেনি। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটের সেরা ব্যস্ততায় চেনা সত্যিকারের ছন্দে ফেরা সময় সাপেক্ষ রাজনীতির মাঠে প্রতিদিনকার নিত্য নতুন টালমাটাল খেলা প্রভাব ফেলতে পারে সামনের দিনে ক্রিকেট খেলা ঘিরে তারুণ্যের স্বাভাবিক আগ্রহে। পাকিস্তান সিরিজ মাঠে গড়ালে ক্রিকেটের ইঞ্জিনটা যদি নেয় স্টার্ট কোনো রকমে। মাহাদি হাসান, ৭১। কানাডার গ্লোবাল টি-20-র বিতর্কিত ঘটনা নিয়ে ক্রিকেট দুনিয়ায় হইচই। এবার বোমা ফাটালেন বাংলা টাইগার্স মিসিসাগার মালিক ও সিইও জাফির ইয়াসিন চৌধুরী। টুর্নামেন্ট থেকে কেন বাদ দেওয়া হয়েছে দলকে, সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন জাফির। তার কাঠ গড়ায় টুর্নামেন্টের কর্তৃপক্ষ। রহমান প্যারের রিপোর্ট। গ্লোবাল টি-20-তে কি ঘটেছিল সাকিবের বাংলা টাইগার্সের সাথে? রহস্যের জাল একে একে খুলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও এবং মালিক জাফির ইয়াসিন চৌধুরী। বিশ্ব ক্রিকেটে বড় ধরনের হইচই পড়ে গেছে। কি এমন কথা জানিয়েছেন জাফির? টরন্টো ন্যাশনালসের শিরোপা জেতার মধ্য দিয়ে পর্দা নেমেছে কানাডার গ্লোবাল টি-20-র, কিন্তু পর্দার ভেতরে কালো দাগ রেখে গেছে টুর্নামেন্টটি। প্লে অফে ঘটে গেছে বিতর্কিত ঘটনা। 10 আগস্ট
এলিমিনেটরে সাকিবের বাংলা টাইগার্স মিসিসাগা বিজয়ী নির্ধারণের জন্য টরন্টো ন্যাশনালসের সাথে সুপার ওভার খেলতে অস্বীকৃতি জানায়। এই অভিযোগেই বাংলা টাইগার্সকে বাড়ি ফেরার টিকিট হাতে ধরিয়ে দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেদিন আসলে কি ঘটেছিল? অবিরাম বৃষ্টি, খেলার অনুপযোগী অবস্থা, প্লে অফের দিনই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। প্রথম বিষয়, কন্ডিশন খেলার উপযুক্ত ছিল না। জাফির ইয়াসিন বলেছেন, পুরো টুর্নামেন্টে যখন অন্যান্য অধিনায়কেরা অভিযোগ করেছিলেন মাঠের অবস্থা খেলার জন্য উপযুক্ত নয়, তখন টুর্নামেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি এবং ম্যাচ রেফারি সবাই তা মেনে নেন। যেদিন টরন্টো ন্যাশনালসের বিপক্ষে আমাদের এলিমিনেটর ম্যাচ ছিল, সেদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। কন্ডিশন খেলার উপযুক্ত ছিল না। জাফির যুক্তি হাজির করেছেন, কন্ডিশন যদি খেলার উপযোগী হতো তাহলে বাউন্ডারির মাপ কমানো হয়েছে কেন? প্রতিযোগিতার শুরুতে টুর্নামেন্টের প্লেইং কন্ডিশনে বৃষ্টি হলে সুপার ওভার নিয়ম ছিল না। কথা ছিল গ্লোবাল টি-20 আন্তর্জাতিক কন্ডিশন অনুসরণ করবে। টি-20-র শর্ত অনুযায়ী অন্তত 5 ওভারের খেলা হওয়া উচিত, অন্যথায় খেলা পরিত্যক্ত হয়ে যাবে। থলের বিড়াল বের করে দিয়েছেন জাফির ইয়াসিন। যদি সত্যি হয় অভিযোগ বেশ বড়সড়। জাফির প্রকাশ করেছেন, প্লে অফের ঠিক একদিন আগে সাকিবদের প্রতিপক্ষ টরন্টো ন্যাশনালসের পক্ষ থেকে $20,000 মূল্যের কভার সরবরাহ করা হয়েছিল। আসল টুইস্ট এখনো বাকি। জাফির অস্বীকার করেছেন সাকিব টসে যেতে রাজি হননি। সাকিব আম্পায়ারদের জিজ্ঞাসা করেছিলেন কেন 5 ওভারের ম্যাচ করা যাবে না, কারণ আইসিসির নিয়ম তাই বলে। আম্পায়াররা প্রতিক্রিয়া জানায় যে 5 ওভারের ম্যাচ করা যাবে না কারণ এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু 1 ওভারের ম্যাচ করা যেতে পারে কারণ এটি অনেক কম ঝুঁকি বহন করে। তখন সাকিবের প্রতিক্রিয়া ছিল, যদি 5 ওভারের খেলার জন্য শর্ত বিপজ্জনক হয় তবে তারা অবশ্যই 1 ওভারের খেলার জন্য বিপজ্জনক। প্রকৃত ঘটনা মিডিয়ায় আসেনি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলা টাইগার্স ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে। পরের দিন ম্যাচ খেলার অনুরোধ করে বাংলা টাইগার্স। টরন্টো ন্যাশনালস পরের দিন সকালে 10 ওভারের ম্যাচ খেলতে সম্মত হয়, কিন্তু যখন বাংলা টাইগার্স 10 ওভারের ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিল, টরন্টো ন্যাশনালস ইউ-টার্ন নেয়। জাফির ইয়াসিন নিশ্চিত করেছেন, পরদিন সকালে বাংলা টাইগার্সের খেলোয়াড়রা মাঠে পৌঁছেছে এমন খবর সত্য। তিনি বলেছেন, খেলোয়াড়দের মাঠে পাঠানো হয়েছিল কারণ ফ্র্যাঞ্চাইজি শতভাগ নিশ্চিত ছিল একটি ম্যাচ খেলা হবে, কিন্তু মাঠে নামার পরই বাংলা টাইগার্স জানতে পারে তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। রহমান পেয়ার, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে, এরপর 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।